কেমন মেয়র চাই অনুষ্ঠানে ঢাকা উত্তরের 3 জন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীকে আমরা পেয়েছি। আরেকজন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমাদের সঙ্গে আছেন আনিসুল হক, আছেন তাবিত আওয়াল, আছেন জুনায়েদ সাকি এবং মাহিবি চৌধুরী কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। আপনাদেরকে সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আনিস ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আওয়ামী লীগের আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 মাস আগে আপনাকে মেয়র পদে আপনি নির্বাচন করবেন, এরকম একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার কাছে এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর শেখ হাসিনা আস্থা রাখতে পারলেন না কেন? তার ঢাকায় যে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের উপর আস্থা না রেখে আপনার উপর আস্থা রাখার কারণ কি? এটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে বোধহয় ভালো হবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে কিছুই মনে হয় না। মানে এটা আওয়ামী লীগের লোকজন আছেন, তারা নেতাকর্মী আছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি শেখ আছে। হাসিনাকে সবসময় দেখেছি বিভিন্ন রকমের সারপ্রাইজ দিতে। উনি হয়তো ভেবেছেন যে সারা বাংলাদেশে এখন একটা ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এবং আমার যেহেতু ডেভেলপমেন্টই আমার ফোকাস ছিল সবসময়, আমি যেহেতু আমার যতগুলো ইনস্টিটিউশনে আমি কাজ করেছি, সেটা বিসিসিআই হোক, বিজিএমই হোক বা সার্ক হোক, আমি একটা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি এবং সেই কাজ দেশের ইকোনমিতে যে কোনোভাবে তার ফল রেখেছে। শুধু উনি হয়তো ভেবেছেন, আমার যা মনে হয়, যে শুধু ডেভেলপমেন্টের দিকে দৃষ্টি দেখে, এটা তো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম নাই, এটা আমরা করি, রাজনীতিকরা সমর্থন দেয়, কিন্তু প্ল্যাটফর্মটা হলো একজন ভালো ভালো ম্যানেজার, একজন ভালো অ্যাডমিনিস্ট্রেশন, একজন ভালো সিইও। আওয়ামী লীগের মহানগরের মধ্যে এরকম লোক নাই। ওটা আপনার ওনাকে জিজ্ঞেস করেন, আমি কি করে বলবো শেখ হাসিনা কি মনে করছেন। আমি মনে করছি শেখ হাসিনা মনে করছেন যে এ হয়তো বা একজন বাইরের লোককে আনতে পারলে ডিফারেন্ট। আপনি দেখেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চিফ এক্সিকিউটিভ কিন্তু ওই ট্রেডের হয় না। বড় বড় প্রতিষ্ঠান এক অন্য কোম্পানির অ্যাকাউন্টস থেকে নিয়ে চলে যায় এবং এই প্রতিষ্ঠান ভালো করে। তেমনি হয়তো উনি কিছু ভাবছেন যে অন্য একটা জায়গা থেকে যার ব্যাকগ্রাউন্ড আছে ডেভেলপমেন্টের, যার ব্যাকগ্রাউন্ড আছে মানে রাজনীতির সঙ্গে সচেতনভাবে জড়িত থাকার। আমি অনেকবার রাজনীতিবিদদের মধ্যে তাদের এই সনাতনী কোলাহলকে মেটানোর জন্য ব্যবসায়ীদের থেকে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার একটা সচেতন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং আমার মধ্যে একটা কাজ করার এক ধরনের তো এক্সপার্টিজ আছেই, না হলে কেন উনি ভাববেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনাকে প্রস্তাব দেন আপনি সারপ্রাইজড হয়েছিলেন? আমি এক ধরনের তো নিশ্চয়ই আমার কাছে মনে হয়েছিল যে এটি কি এই কাজটি আমাকে যিনি বললেন, এই কাজটির জন্য কি আমি এই জন্যই সময় নিয়েছি, আমাকে তৈরি করেছি। আমি ভেবেছি যে আমি এটা কতটুকু পালন করতে পারবো। আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, আমি একটি বিজনেস হাউসকে রিপ্রেজেন্ট করি, সিইও, আমার স্ত্রী তার ম্যানেজিং ডিরেক্টর, আমার 2 সন্তান নতুন করে এসছেন, তাদের সঙ্গে কথা বলেছি, নিজেকে তৈরি করেছি যে আমি 5 বছরের জন্য সেভাবে কাজ করতে পারবো কিনা ফোকাস করে। এবং আমার পরিবার যখন আমাকে বলেছে, বিশেষ করে আমার 92 বছরের বাবা যখন বলেছে যে আনিসুল হক, তোমার আনিসুল হক নাম হয়েছে কিন্তু তুমি একসময় স্টার ছিলে, সেই জন্য না, তুমি সমাজের জন্য কিছু কাজ করেছো, তুমি ওই উপমহাদেশের ইকোনমিতে কিছু কাজ করেছো সেই জন্য। সুতরাং তোমার কাছে একটি উপহারের মতো একটি প্রস্তাব এসেছে, যে প্রস্তাবের জন্য অনেকে অনেক বছর থেকে অপেক্ষা করেন। ইউজ দিস এবং সোসাইটির জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ঢাকার জন্য নতুন কোনো কিছু করো। তো ঠিক আছে, আমরা আবার আসছি আনিস ভাই আপনার কাছে। আমি একটু জনাব তাবিত আওয়াল আপনার কাছে জানতে চাইবো যে আপনার বাবা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন জনাব আব্দুল আওয়াল মিন্টুর যদি মনোনয়নপত্র বাতিল না হতো, তারপরেও কি আপনি নির্বাচনে থাকতেন? ধন্যবাদ। এটা একটা কৌশলগত সিদ্ধান্ত ছিল আমাদের। তো মনোনয়নপত্র বাতিলের ব্যাপারটা যেভাবে হয়ে গেছে, এটা কারোরই চিন্তা চেতনার বাইরে ছিল। আর ব্যক্তিগতভাবে যেটা হলো যে এই মনোনয়নপত্র বাতিলটা কিন্তু চিফ ইলেকশন কমিশন যদি চেত আইনে বা বিধিমালার মাধ্যমে কিন্তু এটাকে আবার বহল করতে পারতো। তো জিনিসটা এমনভাবে হয়ে গেছে যে এটার ওরকম কোনো চিন্তা চেতনা তো ওই সময় ছিল না। আপনার বাবার মনোনয়নপত্রটি বাতিল না হলে আপনি নির্বাচনে থাকতেন না? সম্ভবত না। তাহলে আপনি মানে আসলে 2 সপ্তাহ ধরে এই নির্বাচনটি নিয়ে আপনি চিন্তা করছেন, 3 সপ্তাহ প্রিসাইজলি? না, নির্বাচন নিয়ে আমরা অনেক আগে থেকে চিন্তা করছিলাম, কারণ নির্বাচন বাবা থাকলে তো আপনি থাকতেন না। ওই নির্বাচন না, আপনি নির্বাচনের ধারাবাহিকতা যেটা, যে আমি তো আমার বাবার সাথে গত 15 বছর ধরে ঢাকার উন্নয়ন নিয়ে এবং ঢাকা সিটি কর্পোরেশন নিয়েই গবেষণা করেছিলাম, বিশ্লেষণ করেছিলাম। ওই ধারাবাহিকতা চিন্তা করলে কিন্তু এটা কিন্তু 15 বছরের একটা অভিজ্ঞতা চলে এসেছে। আর নির্বাচন কর্মকাণ্ডে এখানে আমরা যখন সমর্থন করি বা নির্বাচন কোনো পদ্ধতিকে সমর্থন করি, এই নিয়ে তো অনেক চিন্তা আগে থেকেই ছিল যে যখন নির্বাচনটা হবে কোনো পার্টিকে সমর্থন দিব কিনা, কোনো ব্যক্তিকে সমর্থন দিব কিনা, করলে তার জন্য কি কি কাজ করতে হবে। তো এগুলো তো এক মানুষের পক্ষে তো নির্বাচন করা সম্ভব হয় না, এটা একটা দলীয় ব্যাপার হয়ে যায়। তার মানে হচ্ছে যে আপনি ঢাকা নিয়ে চিন্তা ভাবনা ঠিকই করেছেন, যে কিন্তু নির্বাচনে যদি আপনার বাবার মনোনয়নপত্রটি থাকতো আপনি তার সহযোগী হিসেবে কাজ করতেন। অবশ্যই।
তো মানে বিকল্প প্রার্থীকে মানুষ কেন ভোট দিবে, বিকল্প পছন্দকে? না, এখানে তো বিকল্প প্রার্থী কিছু না, এখানে অনেকগুলি প্রার্থী ছিল, আবার এখানে আবার এই কি বলে এটাকে প্রতিদ্বন্দ্বীও অনেক আছে। তো মানুষ তো ওইটা দেখছে না, মানুষ দেখছে যে আমার নমিনেশনটা আমি পেয়েছি আদর্শ ঢাকা আন্দোলন থেকে। এটা কিন্তু এক্স্যাক্টলি 20 দলীয় জোট বা বিএনপি বললে ঠিক হবে না, সমর্থন তারপরে পেয়েছি কিন্তু আমি এই 20 দলীয় জোট এবং ইয়ের থেকে দেশনেত্রী খালেদা জিয়ার থেকে। তো এখানে যেটা আমার আগে বক্তব্য যেটা বললো যে আদর্শ ঢাকা গড়ে তোলার যে একটা আন্দোলন চলমান রয়েছিল, আমি তাদের ধারাবাহিক এসেছি এখানে। আপনাকে ধন্যবাদ জনাব সাকি। আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সরকারি দলের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, ধর্মীয় নীতি কোনো কিছুর সাথে আপনার কোনো মিল নেই সেই অর্থে, এমনকি এই সংবিধান পরিবর্তনের কথা আপনি বারবার বলেছেন, বিভিন্ন সময় বলেছেন, আপনি মেয়র হলে সরকারের সাথে সমন্বয় করে কাজ কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই মেয়র নির্বাচন করার প্রেক্ষাপটে দুটো বিষয়ে কাজ করেছে। একটা হচ্ছে যে এই ঢাকা শহরে আমি বড় হয়েছি, আমার শৈশব থেকে কৈশোরে যাওয়ার মধ্যেই, এবং দেখেছি চোখের সামনে ঢাকা শহরটা বিস্তৃত হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, বড় রাস্তা হচ্ছে, কিন্তু জীবন এখানে সংকুচিত হয়ে যাচ্ছে। ক্রমাগতভাবে আমরা দেখছি যে মানুষ অপমানিত, অসম্মানিত হচ্ছে রাষ্ট্র কিংবা এই কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোর কাছে। মানুষের নাগরিক মর্যাদা নেই, যানজট বাড়ছে, দুর্গন্ধ বাড়ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, উদ্যানগুলো নাই হয়ে যাচ্ছে, ঢাকার ফুসফুসহীন একটা শহরে পরিণত হচ্ছে, এবং এখানে শিশুরা তার শৈশব হারিয়ে ফেলছে। এগুলো আমরা জানি। আমার প্রিসাইজলি প্রশ্ন ছিল যে আপনি মেয়র হলে সরকারের সাথে সমন্বয় করে আমি আসছি। জি। তো ঢাকাকে একটা বাসযোগ্য করা কিংবা ঢাকাকে মানবিক করে তোলা, সেটা বিবেচনা সম্পন্ন একটা শহরে পরিণত করা, সেটা আমাদের একটা লক্ষ্য ছিল, এবং সে নিয়ে আমরা আন্দোলন করে আসছি ঢাকার এই সমস্ত ইস্যুগুলো নিয়ে, সেটা আমাদের একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও যে সংকটের মধ্যে আমরা আছি, একদিকে গুম খুন সন্ত্রাস, একদিকে পেট্রোল বোমা সন্ত্রাস, মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার জন্য এই নির্বাচনটাকে মনে করছি। এখন আমরা যদি এই নির্বাচনে মেয়র নির্বাচিত হই, তাহলে সরকার কি করবেন? সরকারের দায়িত্ব হচ্ছে এই জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিকে তাকে তার নিজের ইস্তেহার এবং লক্ষ্য কর্মসূচি অনুযায়ী তাকে কাজ করতে দেওয়া। সেটা যদি সরকার না করে, তাহলে সরকার একটা চরম অগণতান্ত্রিক এবং গণবিরোধী তৎপরতা লিপ্ত। তার মানে বিষয়ে জনগণকে অবহিত করা, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা, সেটা আমার কাজ। আর দ্বিতীয়ত আমরা বলেছি যে এই নির্বাচনে আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে, এটা যেমন মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, একই সাথে আমাদের এই শহর সিটি কর্পোরেশনকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। কাজে এই নির্বাচনটা একই সাথে নগর সরকার, যেটা আমাদের সংবিধানের অঙ্গীকার, সেই স্থানীয় সরকার হিসেবে নগর সরকার প্রতিষ্ঠার জনগণের রায়। এই দুই দিক থেকে নগর সরকারের বিষয়টা নিয়ে আমরা সরকারের সাথে আমরা চাপ তৈরি করবো যদি আমরা জয়লাভ করি। মানে জয়লাভ করার পরে আপনি সিস্টেমটা পাল্টাতে চাবেন, আপনি তার আগে এই সিস্টেমেই আপনি মেয়র প্রতিনিধি পদে প্রতিনিধিত্ব অবশ্যই এই সিস্টেমের মধ্যে আমরা আমাদের কাজ করব, কিন্তু একই সাথে সিস্টেম পরিবর্তনের লড়াই করব। তো আর মেয়র নির্বাচিত হওয়ার অর্থ এই নয় সেখানে আমার লড়াই থেমে মেয়র যাচ্ছে। মানে সিস্টেম পরিবর্তন তো স্থানীয় সরকার আসলে করবে না, মানে এটা তো নীতি নির্ধারণের কাজ, দুইটা দুই রকম কাজ আসলে। হ্যাঁ, ওইটা সংসদ সদস্যদের কাজ। সাকিব, আপনাকে ধন্যবাদ। জনাব আনিসুল হক, আপনার নির্বাচনী প্রচারণার অন্যতম থিম হচ্ছে ঢাকার সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা। ঢাকার যে এত সমস্যা যেগুলি আপনি চিহ্নিত করেছেন, যে আর সমাধান যাত্রা আপনি করতে চান, এই সমস্যাগুলির জন্য আপনি বেশ কিছুদিন ধরে, মানে 6 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তার আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, গত 21 বছর ধরে গণতান্ত্রিক সরকারগুলি ক্ষমতায় আছে, কাকে আপনি বেশি দায়ী করবেন এই সমস্যাগুলি? প্রথমত হলো ঢাকার সমস্যা চিহ্নিত দুভাবে দেখা। এর আগে যখন দেখতাম তখন ওই যে বলে না, কনজিউমার হিসেবে দেখতাম। এখন যেভাবে দেখছি, তখন প্রোডাক্টটাকে আমাকে সেল করে প্রোডাক্টটা তৈরি করতে হবে সেভাবে দেখছি। এই সমস্যা কিন্তু আজকে থেকে না, সমস্যা চিহ্নিত হচ্ছে গত 25 বছর থেকে। আমি যখন ডিসিশন নিয়েছি যে এই পদটির জন্য আমি নির্বাচনে যাব, তখন আমি আমার একটা হোমওয়ার্ক করেছি। আমি ঢাকার বিভিন্ন সমস্যা, এনভায়রনমেন্ট, কি বলে ট্রাফিক, তারপরে নিরাপত্তা, সমস্ত প্রায় 29-30 জন যারা 25-30 বছর থেকে গবেষণা করছেন, তাদের নিয়ে আমরা একটা সেমিনার করেছি। আমরা নিজেরা একটি সার্ভে কোম্পানি বা একটি কোম্পানির হাতে আমরা 74,000 মানুষের সঙ্গে আমরা কথা বলিয়েছি। তার একটি ফল বেরিয়েছে, যেখানে মজার হলেও সবচেয়ে বড় সমস্যা এসছে 68% মশা। এটা আমরা আপনাদেরকে দিয়েছি মিডিয়াকে। তো আপনার প্রশ্ন ছিল যে এই সমস্যাগুলির জন্য কারা দায়ী? আমি যদি বলি আওয়ামী লীগ 6 বছর ধরে বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা আছে, আওয়ামী লীগকে আপনি ব্যর্থ বলবেন কিনা? আওয়ামী লীগ রাজধানীকে ঠিক করতে পারে নাই। এই সমস্যাগুলো কিন্তু যদি বলেন
এটা একটা ক্রমাগতিক কাজ। এই সরকারের সময় কিছু জমেছে, তারপরকার সময় কিছু এই জমেছে, সরকারের সময় কিছুটা কম কমেছে কিনা? এই সরকারের সময় বরং কিছু আমি বলবো যে কিছু ভালো কাজ হয়েছে। মানে 2009 থেকে কিছুটা কমেছে সমস্যা? 2009 থেকে যদি আমরা ধরি, 2009 শুরু থেকে আপনি তো অনেক সমস্যার তো আপনি সমাধান দেখছেন। বড় বড় ফ্লাইওভার হয়েছে, বড় বড় প্রজেক্টগুলো, রাস্তা হয়েছে, সেগুলো তো এক ধরনের সমাধান হয়েছে। বরং কিছু সমস্যা, কোন সমস্যাটি বেড়েছে আমি মনে করি যে ট্রাফিক সমস্যাটির সমাধান সেভাবে হয়নি। যানজট। তাছাড়া যানজটের সমস্যা, আর আপনি যদি নিরাপত্তার সমস্যা বলেন ময়লা, সেটা আবর্জনা পরিষ্কার। গত অনেক বছর ছিল। ময়লার সমস্যা আরো ভালো হওয়া উচিত ছিল। তো এই সরকারের সময় গত 2 বছরের আগে যিনি ছিলেন তিনি একজন প্রতিনিধি ছিলেন, তিনি করতে পারেননি, নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সুতরাং এটা একজনকে বা একটি সরকারকে এখানে আমার মনে হয় দোষী করা ঠিক মানে প্রপার হবে না। জনাব তাবিদ আউয়াল, মনোনয়নপত্র জমা শেষ দিনও আপনি সোনালী ব্যাংকের ঋণ খেলাপি ছিলেন। তাদের অভিযোগ, যখন আপনার মনোনয়ন বাতিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তখন আপনি ঋণ পরিশোধ করেন। এতদিন পরিশোধ কেন করেননি? নির্বাচন না করলে কি ঋণ পরিশোধ করতেন আসলে? না, এটা তো একটা মিথ্যে অভিযোগ যে আমি ঋণ খেলাপি ছিলাম। আমি ঋণ খেলাপি একদমই ছিলাম না। আমার মনোনয়নপত্র যখন বহাল থাকে সেদিনও তার এক পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের থেকে চিঠি গিয়েছিল যে আমি ঋণ খেলাপি নয়। ওই দিন সোনালী ব্যাংকের কোনো কর্মকর্তা ছিল না উল্লেখ করার জন্য যে আমি ঋণ খেলাপি বলা যে আমি ছিলাম কি না। সব কিছু বিবেচনা করেই কিন্তু আমার নমিনেশনপত্র বহাল রয়েছিল। তারপরে যে কোনো কারণে হোক, যে কোনো বর্তমান শক্তির থেকে হোক, একটা মিথ্যা জায় করা হয়েছে যে আমি নাকি ঋণ খেলাপি। এটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য তখন সোনালী ব্যাংকের সাথে যখন আর কোনো উদ্যোগ আমার নেওয়া সক্ষম হলাম না, তখন আমি পুরো ঋণটাই শোধ করে দিলাম। সেটা কোনো বেআইনি কোনো কাজও না, আর ঋণ নেওয়াটাও কোনো বেআইনি কাজ না। কিন্তু মিথ্যা একটা অভিযোগ আনা, মানুষকে হয়রানি করা, মিথ্যা অভিযোগটা আপনি ফাইট করলেন না কেন? আপনি মিথ্যা অভিযোগ মিথ্যা থাকতো আপনি দিতেন না? না, মিথ্যা অভিযোগ ফাইট করে তো আমার দরকার। আমার কাছে যখন অ্যাপিলের হিয়ারিং হয়ে গেল, তা আমি অ্যাপিলিংয়ে তো অভিযোগটা ফাইট করেই মানে আপনার যদি সেই লোনটা শোধ করতে নাই হতো বা আপনার পরিকল্পনা যদি নাই থাকতো, শুধু নির্বাচনকে সামনে রেখে আপনি শোধ করলেন কেন? আমি নির্বাচন রেখে শোধ করি না, আমরা নিয়মিত আমরা ঋণগুলো শোধ করি। তখন কোয়ার্টার শেষ চলে এসেছিল, তো আমরা নিয়মিত যে অর্থ অ্যামাউন্ট যেটা বাকি ছিল এটা আপনার দেওয়ার প্ল্যানের মধ্যেই ছিল? সেটা আমরা এমনি যখনই আমাদের অর্থ আসামে দিই, আবার ঋণ নিই, আবার দিই। এটা তো ব্যবসায়িক একটা ব্যবস্থাপনা, তো এটার সাথে নির্বাচনের কোনো দায় না। মানে আপনি এটা এমনিতেও দিতেন। জোনায়েদ সাকি, ঢাকা দক্ষিণ সিটিতে একটি কলেজ ছাড়া তাও কিছুটা বেসরকারি প্রতিষ্ঠানের মতোই বেতন নেওয়া হয়। ঢাকায় আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন পরিচালনা করে না, কিন্তু আপনি ইশতেহারে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান করার কথা। আপনি এটি কিভাবে করবেন? শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মেয়র হয়ে আপনি কিভাবে নেবেন? আমরা নিজেরা বঞ্চিত শিশুদের জন্য, ঢাকায় আপনি জানেন 35 ভাগ মানুষ বস্তিতে বসবাস করে, এবং এই নগর গবেষণা কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী তো এই যে তারাই বস্তিতে যারা বসবাস করেন, স্বল্প আয়ের মানুষ যারা অন্যান্য ছোটখাটো ঘরে বসবাস করেন, আমরা দেখতে পাচ্ছি না কোনো ধরনের নাগরিক চাহিদা তাদের নেই। তাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় গেলে, আমরা রাজনীতি করি তো ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। আমরা গেলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা করব, এরকম একটি স্কুলের পরীক্ষামূলক আমরা একটা চেষ্টা করেছিলাম, এবং আমরা মেয়রের অফিস থেকে সেটা সম্ভব না। আমি শেষ করি একটু। বঞ্চিত শিশুদের নিয়ে আমরা আমাদের পাঠশালা নামে মিরপুরে একটা স্কুল করেছি, এবং সেই স্কুল 8 বছর ধরে চলেছে। ইতিমধ্যে পিএসসি এবং জেএসসি পরীক্ষা তারা অত্যন্ত ভালো ফলাফল করেছে। আমরা বন্ধুদের সহায়তায় স্কুল স্থাপন করেছি। আমরা দেখেছি যে মানসম্পন্ন শিক্ষা দিলে সেই স্কুল যেমন ওই জায়গায় এমন নাম করে যে মধ্যবিত্তের লোক ছেলে মেয়েদেরকে এখন ওই স্কুলে পাঠাতে তারা অনুরোধ করেন, কিন্তু সেটা আমরা যেহেতু বঞ্চিত শিশুদের জন্য করেছি, সেটা তাদের জন্য শুধু সীমাবদ্ধ রাখছি। কিন্তু যেটা জরুরি বিষয় যে সিটি কর্পোরেশন এই ধরনের স্কুল উদ্যোগ নিতে পারে, এবং আজকে দেখুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা সিটি কর্পোরেশন থেকে শিক্ষা কর আরোপ করতে পারি, কেননা সংবিধান বলেছে, সংবিধানের 60 অনুচ্ছেদ অনুযায়ী যে কর্পোরেশন তার প্রয়োজন অনুযায়ী কর আরোপ করতে পারে। যদি আমরা সিএসআর এর উপরে আমি বলছি যে আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কোন খাতে যায়, সেটা যদি আজকে এই বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য যায়, তা আমার অর্থের সংস্থা নয়। আর 2 হচ্ছে যারা পাবলিক মানি, জনগণের করের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে 3 থেকে 6 মাস স্বেচ্ছাসেবক হিসেবে ওই সমস্ত স্কুলগুলোতে আমরা যদি তাকে সার্টিফিকেট দেই, তাহলে ঢাকা শহরে 3 বছরের মধ্যে হিসেবে ওই সমস্ত স্কুলগুলোতে আমরা যদি তাকে সার্টিফিকেট দেই, তাহলে ঢাকা শহরে 3 বছরের মধ্যে সমস্ত শিশুদের শিক্ষা। আপনি যেহেতু আমার হাম্বল সাজেশন হচ্ছে, আপনি যেহেতু জাতীয় নেতা, আমার মনে হয় যে মেয়র এবং
যে মেয়রের ম্যান্ডেট সেটিকে আপনি আসলে আর একটু বড় স্কেলে নিয়ে গেছেন, এটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে আবার আরো কথা হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অতিথিদের সঙ্গে। কেমন মেয়র চেয়ে অনুষ্ঠানে ফিরলাম। মাহিবী চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাকে স্বাগত জানাই। জনাব মাহিবী চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। আইনি জটিলতায় জনাব আব্দুল আল মিন্টুর মনোনয়ন যখন ঝুলে গেল তখন অনেকেই মনে করেছিলেন আপনি বিএনপি সমর্থন পাবেন, আপনি নিজেও সেই আশা প্রকাশ করেছিলেন, শেষ পর্যন্ত বিএনপি সমর্থনে পাননি, নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়লেন কিনা? না, নির্বাচনী দৌড় এক জিনিস আর সমর্থনটা ছিল আরেক জিনিস। আমি সমর্থনটা চেয়েছি, আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু আসলে বিএনপির কাছে অফিসিয়ালি কোনো সমর্থন কখনো চাইনি, যেহেতু তখনও আব্দুল আল মিন্টু ভাইয়ের মনোনয়নের ব্যাপারটা একটা জটিলতার মধ্যে ছিল, সেটা আইনি একটি প্রক্রিয়ার ভেতর ছিল। বারবার বলেছি, তাবিদের সাথে তখন কথা হয়েছে আমি যে আমার পক্ষে এখন আসলে অফিসিয়ালি যাওয়াটা একটু রূঢ় হবে, কেননা এখনো বিএনপির একজন প্রার্থী রয়েছে। বিএনপির যদি কোনো প্রার্থী না থাকে সে অবস্থায় আমি যদি একটা প্রজন্ম ভাবনা নিয়ে এসেছি, আমি ভেবেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে সমর্থন দেন, কারণ তিনি একসময় নতুন ধারার কথা বলেছেন, তাহলে প্রজন্ম ভাবনায় একটা রাজনৈতিক স্বীকৃতি আসলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। সেই একই ধরনের সমর্থন সেখানে ব্যাখ্যা করেছিলাম। সেই সমর্থন পাইনি দেখি নির্বাচনী দৌড়ে পিছিয়ে পড়েছি কিনা মনে হয় না। কিছু জিনিস জটিল হয়েছে, কারণ কিছু বাস্তবতা রয়েছে। ঢাকা উত্তরে নির্বাচন হচ্ছে প্রায় 1100 কেন্দ্রে, সেখানে প্রায় 6000 বুথ হবে, দুজন করে এজেন্ট লাগবে, প্রায় 12,000 এজেন্ট লাগবে। 24 লক্ষ ভোটারের কাছে পৌঁছতে প্রতি ওয়ার্ডে 1000 করে কর্মী লাগবে, প্রায় 36,000 কর্মী লাগবে। এই যে একটা সাংগঠনিক যে বিষয় রয়েছে, যেখানে দলগুলো বারবার সরাসরি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, যেখানে আমার যে যখন দলীয় কোনো সমর্থন যখন থাকে তখন এই জায়গাগুলো জনগণের কাছে পৌঁছানো অনেক সহজ হয়। দ্বিতীয়, জনগণের কাছে আমার কমিউনিকেট করার জন্য একটা মাধ্যম হচ্ছে আমার কর্মীরা যাবে, ঘরে ঘরে যাবে, এজেন্টরা যাবে। আর আরেকটা হচ্ছে কি, আমি যেহেতু ঢাকা শহরের নির্বাচন, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যাব, সেখানে মিডিয়াও শুধুমাত্র প্রধান প্রধান হেভিওয়েট প্রার্থীদেরকে ছাড়া বাকিদেরকে যেন একটু বিমাতা সুলভ আচরণ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদেরকে সবসময় বিপদের মধ্যে থাকতে হয়। একদিকে আমাদের না আছে বড় বড় বাহিনী, না আছে আপনাদের বন্ধুত্ব। সো আমাদের জন্য এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট, বাট আমরা এটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো। আমি মনে করি একটু শেষ করে হোয়াট আই থিঙ্ক চেঞ্জ, পরিবর্তন কখনো একদিনে আসবে না। পরিবর্তন কোনো সুইচ না যে চাপ দিলে চলে আসবে। পরিবর্তন একটি প্রক্রিয়ার বিষয়। প্রজন্ম পরিবর্তন বা জেনারেশনাল চেঞ্জের বীজ আমরা বপন করেছি, এর ফল ইনশাল্লাহ আমরা পাবো একদিন না একদিন। জনাব তাবিদ আওয়াল, মানে গণমাধ্যমের খবর অনুযায়ী বিএনপি সমর্থন পেতে মাহিবী চৌধুরীর সাথেই আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, এই এগিয়ে যাওয়া কতটা উপভোগ করছেন? না, আমি মনে করি না যে একদমই আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে কারোর সাথে, ইনক্লুডিং মাহিবী চৌধুরীর সাথে, কারণ ওনার যে চিন্তা বা চেতনা যেটা উনি এইমাত্র বলেছিলেন, এটাতে অনেক কিছুতে কিন্তু আমি একমত। আমরা এটা একটা নতুন প্রজন্মর বা নতুন ধারার চিন্তা করেছি। আমি ব্যক্তিগত মনে করি যে ঢাকাকে পরিচালনা করার জন্য আসলে কিছু নতুন নতুন বাস্তবে নতুন নতুন ধারা বা নতুন নতুন মানুষের বা নতুন চেহারার দরকার। তো ওই জায়গাতে আমারও নমিনেশন ফর্ম ছিল, যেখানে একটা বড় দল আমাকে সমর্থন দিয়েছেন। তো ওটার সাথে আমি মনে করি কোনো প্রতিদ্বন্দ্বিতাকে ওভারকাম করে আমি এসেছি। আমি প্রস্তুত ছিলাম দায়িত্ব নেওয়ার জন্য, ওনারা সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপারেন্টলি আপনি প্রস্তুত ছিলেন না আসলে, মানে আপনি ধারণা করেছিলেন যে আপনি নির্বাচনটা করবেন না, কারণ গণমাধ্যমে এরকম নির্বাচন যখন জনাব আব্দুল আল মিন্টুর মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায় তখন আপনিও ধারণা করেছিলেন যে এটি মাহিবী চৌধুরীকে। না, মানসিকভাবে তো প্রস্তুত ছিলাম অবশ্যই, আর যে জায়গায় ছিল আমি সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলাম একটা ব্যক্তিকে। তো ওই জায়গাতে তো নির্বাচনের যে প্রক্রিয়াগুলা, নির্বাচনের যে প্রচলনগুলা, সবগুলাই তো আমার প্রস্তুতির ভিতরেই ছিল। মানে আপনি প্রস্তুত ছিলেন আসলে নির্বাচন করার জন্য? নির্বাচন পরিচালনার জন্য বলতে পারেন আপনি পুরোপুরি প্রস্তুত ছিলাম। জনাব আনিসুল হক, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন গণমাধ্যমে, এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কিনা? আসলে আমার মনে হয় যে আপনি যদি আমার সেন্টেন্সটা লক্ষ্য করেন, আমাকে বারবার মিডিয়া প্রশ্ন করছে যে আপনি দেখেছেন গাড়ির বহর নিয়ে যখন বেগম জিয়া তার নির্বাচনী প্রচার চালিয়েছেন, সেই গাড়ির বহরের উপরে আক্রমণ হয়েছে। এই গাড়ির বহরটা কি মানে এটা কি আইনসম্মত কিনা? তখন আমার স্পষ্ট ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে যিনি গাড়ির বহর নিয়ে গিয়েছেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আইন প্রণেতাদের মধ্যে শি ওয়াজ দ্য চিফ। উনি এটা বিবেচনা করে দেখুন, আমরা একটি 6 গ বোধহয় খুব সম্ভব সেখানে আছে যে বহর নিয়ে মানে মুভ করাটা আইনসঙ্গত নয়।
তো সেটা যদি উনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি বিবেচনা করে দেখুন যে এটা আইনসঙ্গত কিনা, আমরা ওনার উপর এটা ছেড়ে দিয়েছি। সুতরাং আমার স্টেটমেন্টটা ছিল এরকম। সেটাকে যদি আপনি মনে করেন যে নির্বাচন কমিশনে দিতে হবে ফর্মাল, আপনি মনে করেন কিনা যে সেটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে? আমরা আসলে আমি সম্মান রেখে বলি, হাম্বলি বলি, যেভাবে নির্বাচন বিধিতে বলা হয় যে অনেক বহর নিয়ে মিছিল করতে পারবেন না, গাড়ির বহর নিয়ে এরকম মিছিল করতে পারবেন না, সেটা এক ধরনের আপনি বলতে পারেন যে আমরা চিন্তা করতে পারি যে এটা আচরণবিধির লঙ্ঘন হতেও পারে। আপনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন কিনা? না, আমি করব না, এগুলো আমার জন্য খুব বড় ব্যাপার না। আমি আপনি মনে করি যে আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন যে কারণ বাজারে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলা ঘটনা আপনি নিন্দা জানিয়েছেন, কিন্তু হামলাকারীদের একজনকে নির্বাচনী প্রচারণার সময় আপনার পাশে দেখা গেছে, এমন একটি ছবিও এসেছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নির্বাচনী প্রচারণার সময় সফর সঙ্গী বাঁচতে আপনি কতটা সতর্ক? আমি কেন, আমরা যখনই কেউ হাঁটি পাশে অন্তত 2000 মানুষ মোটামুটি কাপড় ছিঁড়ে ফেলতে চায়, শুধু ছবি তুলবে, সেলফি তুলবে, সামনে সবাই হাঁটছে, যারা ক্যামেরা তারা হাঁটছে। সুতরাং আমার মনে হয় যে এই বাংলাদেশের মতো জায়গায় কে পাশে হাঁটছে কে পেছনে হাঁটছে এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব নয়। সে কি সন্ত্রাসী না সে ভালো মানুষ, এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, আর আমি যেটা আজকে থেকে করার চেষ্টা করছি, মিডিয়া যখন আমাকে প্রশ্ন করার চেষ্টা করছে বা আমার সঙ্গে যারা হাঁটার চেষ্টা করছে, আমি চেষ্টা করছি যে আমার পরিচিত যেন কেউ হাঁটে। আমি স্পষ্টভাবে বলেছি, সে যদি সন্ত্রাসী হয় তাকে ধরে নিয়ে ঝুলিয়ে দিন, তার যত বড় শাস্তি হওয়া উচিত সেই শাস্তি তার হওয়া উচিত। সে যদি ওই কাজটি করে, বেগম জিয়ার গাড়িতে আঘাত করে বলে আমরা কাগজে দেখেছি ছবি, তাহলে তার এই অপরাধের যত বড় শাস্তি হওয়া প্রয়োজন তার সেই শাস্তি হওয়া উচিত। তার সঙ্গে আমার কোনো সখ্যতা নেই, আমি তাকে আমার জীবনে দেখিনি, সে আমার পাশে হেঁটেছে। হাজার মানুষের হাঁটাকে এই রাস্তার মধ্যে কন্ট্রোল করা সম্ভব নয়। রাইট। হলফনামা অনুযায়ী জোনায়েদ সাকি স্ত্রী, ভাই, শুভাকাঙ্ক্ষীরা আপনার নির্বাচনের খরচের বেশিরভাগ যোগান দিচ্ছেন, এর কিছু অনুদান, অনেকটাই ঋণ পরিশোধের কোনো পন্থা ভেবে রেখেছেন? আসলে আমরা আরেকটা হলফনামায় আমরা বলেছি যে আমরা সমর্থক শুভানুধ্যায়ীদের কাছ থেকে আরেকটা বড় অংশ আশা করছি, এবং সেটা আমরা যে পরিমাণে তখন আশা করেছিলাম, আমরা নির্বাচনে নেমে দেখেছি যে এটা পরিমাণ কিছুটা বাড়তে পারে। কারণ আমাদের নির্বাচনের মধ্য দিয়েই মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা সমর্থন এবং মানে একটা আমাদের প্রার্থীতাকে তারা যেভাবে স্বাগত জানিয়েছেন, আর্থিকভাবেও তারা জানেন যে আমাদের পক্ষে এই টাকার খেলা যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তো সেইটা মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না, ওই প্রতিযোগিতা আমরা পারবো না। কিন্তু ন্যূনতম কিছু খরচ থাকে, সেই খরচগুলো পরিচালনা করার অর্থটা সমর্থক শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসবে। ফলে ঋণ যদি যেটা আছে সেই ঋণ পরিশোধ করার জন্য আমরা হয়তো সেখান থেকে যদি টাকা থাকে করব, আর না হয় ভবিষ্যতে এটা আমাদেরকে আয় করে কোনো না কোনো ভাবে সেটা করতে হবে। পরিষ্কার আপনার প্রশ্ন। যারা মাহিবী চৌধুরী, মুন্সিগঞ্জের শ্রীনগরে আপনাদের 3 পুরুষের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, আপনি ঢাকার মেয়র পদে নির্বাচন করেছেন, ঢাকা উত্তরে টু বি স্পেসিফিক। ঢাকায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলতে চাইছেন, শ্রীনগরের মানুষ ব্যাপারটিকে কিভাবে দেখছে? আমি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমার রাজনৈতিক ভিত্তি রচনার চেষ্টা করব। সারা বাংলাদেশে, মানে শ্রীনগরবাসী এই বিষয়ে তাদের কোন রকম কোনো ঢাকার আদি ঢাকার বাসিন্দা দেখেন, ঢাকা মানে কি? ঢাকা মানে বাকেরখানি, ঢাকা মানে ছিটরুটি, ঢাকা মানে এই যে এখানে কিন্তু বিক্রমপুরের সাংস্কৃতিক প্রভাব এতটাই বেশি, ঢাকা বিক্রমপুরকে বিচ্ছিন্ন করা অনেকটা কঠিন হবে আসলে, এটাকে করা যায় না আসলে। তো আমার মনে হয় যে এখানে কোনো সমস্যা আমার হচ্ছে না, একেবারেই হচ্ছে না। আমরা তো আসলে সত্যিকারের একেবারে আদি ঢাকার মানুষ। বিক্রমপুর একসময় তো আসলে ঢাকারই অংশ ছিল। আপনি দেখেন যে নদীর এপারে, বুড়িগঙ্গার এপারে এখনো ইসলামপুর থেকে শুরু করে সম্পূর্ণ অঞ্চলটা কিন্তু এখনো সেখানে বিক্রমপুরবাসীর একটি প্রাধান্য রয়েছে, এবং আমরা নিজেদেরকে সেই জন্য আমার মনে হয় এখানে কোনো সমস্যা হচ্ছে না। আর তাছাড়া ঢাকা কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। প্রায় 68,000 গ্রামের এমন কোনো গ্রাম নেই যে গ্রামের একজন মানুষ ঢাকায় থাকে না। সুতরাং ঢাকায় যে কোনো জেলার মানুষই প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে, সেখানে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যারা তাবিতাওয়ালা, আপনার নির্বাচনী প্রতীক বাস, আপনার পক্ষে ভোট চাইতে গিয়ে কারণ বাজারে হামলার মুখে পড়েছিলেন বেগম খালেদা জিয়া, তারই প্রতিবাদে ঢাকা কোনো জেলার মানুষই প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে, সেখানে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যারা তাবিতাওয়ালা, আপনার নির্বাচনী প্রতীক বাস, আপনার পক্ষে ভোট চাইতে গিয়ে কারণ বাজারে হামলার মুখে পড়েছিলেন বেগম খালেদা জিয়া, তারই প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামের বাইরে সারা দেশে বুধবার হরতাল করলো বিএনপি। বাস চলাচল বন্ধের এই হরতালে আপনার সমর্থন ছিল কিনা? না, আমাদের হরতালে তো খালি বাস চলাচল বন্ধ হয় না, হরতালে অনেক কিছুই বন্ধ থাকে। আর এই সমর্থন খালি আমার না, সমর্থন তো পুরা দেশব্যাপী জনগণের। কারণ এরকম একটা নিন্দাজনক কাজ, এরকম একটা
এরকম একটা নিবেদনক কাজ আপনি খালি বিচ্ছিন্নভাবে বললে হবে না, কারণ তার আগের রাত্রেও কিন্তু উত্তরাতে একটা অঘটন ঘটে চেষ্টা হয়েছিল যে বিএনপি চেয়ারপারসনের গাড়ির বহরকে বাধা সৃষ্টি করা হয়েছিল। তার ভাড়াবাহকদের পরিকল্পনাভাবে কারম বাজারে, ফকিরাপুলে এবং গতকালকে পর্যন্ত আমরা দেখেছি খালি গাড়ির বহলে হামলা না, ওনার সিকিউরিটি ফোর্সকে চিহ্নিত করে হামলা হয়েছে। আর একটু আমাকে বলতে হবে যে আমার আগে যে আনিস হক সাহেব যে বক্তব্য দিলেন যে দেশনেত্রী বেগম জিয়ার গাড়ির একটা বহর ছিল, উনি পরিষ্কারভাবে জানেন যে দেশনেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে ওনার ওই কারণে ওনার অনেক সিকিউরিটি এন্ড সেফটির দরকার পড়েছে। তো তা জানা সত্ত্বেও কিন্তু সরকার ওনাকে কোনো ওই ধরনের সিকিউরিটি দিচ্ছে না। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে আনিস হক সাহেবের সিকিউরিটির বহর বেগম জিয়ার চেয়ে বেশি সরকার সিকিউরিটি বহর দিলে আবার বিএনপি পছন্দ করছে না। আমি এটা বলতেছি না, ওই গাড়িগুলো ছিল সিকিউরিটির গাড়ি, ওই গাড়িগুলো ছিল না বহরের। আপনি যৌক্তিক মনে করছেন 16টি গাড়ি নিয়ে বেগম জিয়া আপনার পক্ষে প্রচারণা করছেন নির্বাচনে? এটি আমি এটা গাড়ির সঙ্গে ব্যাপার না, আপনি গাড়ির সঙ্গে ব্যাপার এবং সরকারের যে সিকিউরিটি কথা বলছেন সেটি দেওয়ার ক্ষেত্রেও তো বিএনপির পক্ষ থেকে একাধিকবার আপত্তি দেওয়া হয়েছে, বলা হয়েছে ওনাকে কার্যত বন্দী করে রাখা হচ্ছে, তাকে নজরদারি আপনি কারণবাজের কথা বলছেন, উত্তরের কথা বলছেন, আমি গত 3-4 দিনের কথা বলছি। আমার প্রচারের জন্য যে অনেকে নামেছে, খালি বেগম জিয়া একা না, আমার প্রচারের জন্য অনেকে ইতিমধ্যে মানে অনেকে আবার বেগম জিয়াও না, বেগম জিয়া আবার একজনই আর কি, মানে গ্রান্টেড বাট অনেকে উচ্চ স্তরের মানুষ, নিচু স্তরের মানুষ, জনসাধারণ মানুষ অনেকে এখানে নেমেছে আমাকে সমর্থন দেওয়ার জন্য, কিন্তু প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু বাধা। আমরা মনে হয় যে পরবর্তী প্রসঙ্গে চলে যায়। আমি আপনাকে শুধু শেষবারের মতো জানতে চাইবো যে ধরেন জানুয়ারি 5 থেকে যে প্রায় 89 দিন 90 দিন সারা দেশে অবরোধ, কার্যদিবস, হরতাল ছিল, সেগুলো আপনি সমর্থন করেছিলেন? আপনি সেগুলি সেগুলি আপনার কাছে ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল? আমি বলতেছি যে এটা একটা চলমান আন্দোলন রয়েছে, আন্দোলনের রূপরেখা সবসময় বদলায়। তো একটা অগণতান্ত্রিক জায়গাতে আমরা চলে এসেছি। জানুয়ারি 5 থেকে প্রমাণিত হয়েছে যে জনগণের ভোটের অধিকার রক্ষা নয়, তো ওটার জন্য তো আন্দোলন করতেই হবে, আন্দোলন চলমান রয়েছে। হরতাল অবরোধ আপনি সমর্থন করেছিলেন কিনা? আমরা শান্তিপূর্ণ হরতাল তো ডাকা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ডাকা হয়েছিল, এন্ড শান্তিপূর্ণভাবেই অনেক জায়গায় কিন্তু এই চলমান আন্দোলন হয়েছে। আমরা কি প্রশ্ন উত্তরটি হ্যাঁ ধরে নিব যে আপনি হরতাল অবরোধ সমর্থন করেছিলেন? শান্তিপূর্ণভাবে হয়েছে কিনা সেটা তো অন্য প্রশ্ন, মানে যেটি ডাকা হয়েছে সেটিকে সমর্থন করেছেন? শান্তিপূর্ণভাবে ডাকা হয়েছে সেটাকে আপনি হরতাল অবরোধকে সমর্থন শান্তিপূর্ণভাবে। জি জনাব আনিসুল হক, সিটি নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনী সদস্যদের ব্যবহারের বিষয়ে একদিনের ব্যবধানে অবস্থান কিছুটা বদল হয়েছে বলে মিডিয়া বলছে। নির্বাচন কমিশন কিছুটা নির্বাচন কমিশনের অবস্থান, কারণ তারা বলছে যে মাঠের বদলে যখন রিটার্নিং কর্মকর্তা ডাকবেন তখন তারা থাকবেন। আপনি কি কিছুটা খুশি কিনা? কারণ আপনি বলছিলেন যে আসলে সেনা মোতায়েনের দরকার নাই। আমি বলছি যে সেনা মোতায়েন হলো কি না হলো আমার জন্য এটা খুব একটা ম্যাটার করে না, কারণ আমি মনে করি যে মানুষের যেই ঢল আমরা দেখছি এখানে আসার জন্যে, এখানে কোনো প্রতিরোধ দাঁড়াবে না, কেউ এখানে কোনো ঝামেলা করতে পারবে না আমার মনে হয় না। আমি বলেছি সেনা মোতায়েন করলেও ভালো, সেনা মোতায়েন না করলেও ভালো। মানুষ যেটা চায়, প্রার্থীরা যেটা চায়, বেশিরভাগ মানুষ যেটা চায়, ইলেকশন কমিশন যদি মনে করে সেনা মোতায়েন করা উচিত করবে। এবং আমি খুশি হয়েছি, এবং আমার প্রথম স্টেটমেন্টে ছিল যে সেনা মোতায়েন করার ফলে আরও অনেক বেশি নাগরিক তারা আরও মানে কনফিডেন্স পাবে, যে আরও নিরাপদ বোধ করবে যে ইলেকশনে যে জয়েন করবে, এবং আমি এটাকে ওয়েলকাম করেছি। আমি সেনা মোতায়েন সম্পর্কে জুনায়েদ স্যারকে আপনার কাছে জানতে চাইব এই বিষয়ে বলবো। তার আগে আগের প্রসঙ্গটা ধরে যে নির্বাচন কমিশনের সাথে মত বিনিময়ের সময় কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে প্রার্থীরা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবে, তার চাইতে আপনারা হচ্ছেন এখানে একটা সকলের জন্য সমান সুযোগ তৈরি করা এবং যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশটা তৈরি করার জন্য দায়িত্বপ্রাপ্ত, সাংবিধানিক দায়িত্ব। কাজে আপনারাই ওয়ার্ড ভিত্তিক একটা তদারকি কমিটি করেন যেখানে গণমাধ্যমের প্রতিনিধিরা থাকবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, যেটা মাহি ভাইও বলেছিলেন, আমিও বলেছি। এবং আমরা যেটা বলেছি যে আপনারা এটা করলে আপনারা পর্যবেক্ষণ করবেন কোথায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেটা তারা করেননি। এখন দ্বিতীয় বিষয়, আমি একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, নির্বাচন কমিশনের কি সেই লোকবল আছে যে সেই লোকবল দিতে হবে? বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গিয়ে সে নির্বাচনী মানে আমি আসছি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু, এবং নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিকরণের জন্য আমরা লড়াই করছি। এবং বাংলাদেশে এই গণতান্ত্রিকরণ যদি না ঘটে, তারা যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন আয়োজন করার ব্যবস্থা করতে না পারেন, তাহলে বাংলাদেশ তো এই রাজনৈতিক সংকট থেকে বের হবে না। তাহলে নির্বাচন কমিশন আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় চলে, আমাদের দেশ রক্ষা হবে কিনা, দেশের অস্তিত্ব থাকবে কিনা, আজকে যখন এই প্রশ্ন দাঁড়িয়েছে, কাজে নির্বাচন কমিশনের লোকবল তো এই দায়িত্ব পালন করতে হবে। আর পরবর্তীতে সেনা মোতায়েনের প্রশ্নে সংক্ষেপে বলেন। নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছিলাম যে আপনারা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার করেন, সেনা মোতায়েন থেকে যেটা প্রয়োজন মনে করবেন। তারা মনে করলেন সেনা মোতায়েন করা দরকার। হঠাৎ করে তারা কেন এখন সিদ্ধান্ত নিলেন যে সেনাবাহিনী রিজার্ভ থাকবে?
তাহলে এখানে কি সরকারের চাপ আছে? আমি আজকে বহু জায়গায় ক্যাম্পেইন থেকে মানুষ আমাকে প্রশ্ন করেছে যে সরকার আপনার কাছে কি মনে হয় সেনার কোথায় থাকা উচিত? ক্যান্টনমেন্টে থাকা উচিত? না, যেটা ইতিমধ্যে সেনা তো সেনানিবাসে শেষ থাকা করছি। উচিত। আমাদের অনেক 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 কর্মীকে হুমকি দেওয়া হয়েছে, আমাদের কর্মীকে, জি। আমি অন্যদের ক্ষেত্রে আমাদের কর্মীকে হুমকি দেওয়া হয়েছে, এবং সেই হুমকিটা যে দেওয়া হচ্ছে, এবং আমি তো দেখতে পাচ্ছি যে যেভাবে আপনি হামলা মনে হয়েছে, করছেন- আপনি না মনে করছেন আমি যেভাবে হামলা হয়েছে তাতে অনেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হবে। সেনাবাহিনী মোতায়েন থাকলে অন্তত এই ঝুঁকিপূর্ণ জায়গাটা কম থাকবে বলে মানুষ মনে করে, সে কারণে নির্বাচন কমিশনকে সেই জায়গাটা করতে হবে। মাহি ভাই, আমরা তো সেনা চাই মোতায়েন সুষ্ঠু সম্পর্কে- নির্বাচন, তবে- যেই জয়লাভ করুক, আনিস ভাই জয়লাভ করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মনে করছেন শুধু সেনা থাকলেই সুষ্ঠু নির্বাচন না হবে? না না, সেনা থাকলে না। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন যা করলে সুষ্ঠু নির্বাচন করা যায়, আপনার তিনি বক্তব্যে তা কি থাকবে। এই কথাটাতে আমরা আসতে পারি যে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন দরকার? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আমি যে বক্তব্য দিয়েছি আবারও, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু তার নির্বাচন, জন্য যা সেনা যা মোতায়েন- করা দরকার নির্বাচন কমিশনকে ব্যবস্থা এবং করতে সেনা হবে। মোতায়েন থাকতে হবে। সেটা সেনা মোতায়েন পর্যন্ত। জি, মাহি ভাই, সেনা মোতায়েন না খালেদ ভাই, আমার এখানে খুব ভাইটাল একটা কোয়েশ্চেন আপনি এখানে আজকে রেজ করেছেন। নাম্বার ওয়ান, নির্বাচনের কমিশনের সেই জনবল আছে কিনা। দেখেন, নাম্বার ওয়ান, জনবল মানে একেবারে যে তাদের পেইড এমপ্লয়িজ হতে হবে এমন কোনো কথা নেই। নাম্বার ওয়ান, আমাদের মতো আমরা কিন্তু কোনো দলের সমর্থনে আসিনি। আমি একটি ছোট্ট অনলাইন ভিত্তিক সংগঠন ব্লু ব্যান্ড কল, যার সদস্য আসলে তাবিদ আওয়াল নিজেও ছিল এবং এখনো আছে, আমি আশা করি। আমাদের মতো একটি ছোট্ট অনলাইন ভিত্তিক সংগঠন থেকে আমরা 6,000 এজেন্ট যদি কালেক্ট করতে পারি, আই গ্যারান্টি ইউ, আপনি বাংলাদেশের তরুণ সমাজ যদি জিজ্ঞেস করতে নির্বাচন কমিশন, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে হাজার হাজার তরুণ প্রস্তুত মাহি ভাই, ছিল। একাডেমিক এডেছে, এটা তিনি জিজ্ঞেস করেন। একাডেমিক এডেছে, খালেদ জাস্ট ভাই, একাডেমিক এডেছে। খালেদ ভাই, যেই বাংলাদেশ খালেদ ভাই, আওয়ামী লীগ এবং বিএনপি তে খালেদ ভাই, বিভক্ত, let me finish. আপনি 6,000 খালেদ ভাই, এজেন্ট দিলে তার আপনি এই অভিযোগ পাইতেন কিনা যে Let me 6,000 আওয়ামী finish. লীগের লোক? Let me finish. It is not জি। academic. জি। বাংলাদেশ পাকিস্তানের মতো বিশাল বাহিনীর বিরুদ্ধে এই বাংলাদেশের তরুণরা যুদ্ধ করেছে, নট একাডেমিক। আপনি তরুণরা আজকে প্রস্তুত হয়েছে। Let me finish. আমাকে Okay, okay, একটু please, শেষ করতে দেন। please, please. সেই মুক্তিযুদ্ধের চেতনা, যারা আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, তারা যখন 10-15 বছর ধরে দেখছি দেশ হতাশাগ্রস্ত হচ্ছে, তরুণরা কিছু করতে চায়, কেন সেনাবাহিনী চায়? সেনাবাহিনী থাকলে একটা পারসেপশন তৈরি হয় যে মানুষ নিরাপদে যেতে পারে। আমি আজকে যেখানে গিয়েছি ক্যাম্পেইন করতে, মহিলারা আমাকে ডেকে বলেছে, বাবা এদিকে আসো, ভোট দিতে যেতে পারবো, দিতে যেতে পারবো। এই ভয় মানুষের, এবং দুটো জিনিস, এই ভয়টা কেন? দুটো জিনিস। এক নম্বর, 5ই জানুয়ারিতে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে, যেই কারণে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে ক্ষুধা, যে অ্যাপেটাইট, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে, মধ্যবিত্ত এবং তরুণরা এগিয়ে গেলে বাংলাদেশে পরিবর্তন আসবে। যারা সেই পরিবর্তনকে ভয় পায়, যারা, আমি তো বলে, যারা সেই ভাইজান, যারা সেই পরিবর্তনকে ভয় পায়, সেই পরিবর্তন আসলে যাদের গদি নড়বড়ে হয়ে যাবে, তারাই সেনা মোতায়েন করতে চায় না, অন্য কেউ নয়। তাবিদ আওয়াল, সেনা মোতায়েন সম্পর্কে আপনার মতামত শুনবো। অবশ্যই আমি একটা বাস্তব কথা আপনাকে বলি। এখন মত বিনিময় সভাতে যখন আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে ওনাদের অনুরোধ করেছিলাম যে পুলিশ প্রশাসনকে বলা হোক যে অবৈধ অস্ত্র এগেন্সে একটা অভিযান চালানো হোক এবং বৈধ অস্ত্রগুলোকে যেন নির্দিষ্ট থানাতে জমা দেওয়া হোক। আজ পর্যন্ত চিফ ইলেকশন কমিশন ওই ব্যক্তিগত রিকোয়েস্টকে কোনো আমলে আনেন না। তো এটাই যদি হয় আমাদের ওই বর্তমান পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, তাহলে কিভাবে মানুষ কনফিডেন্স নিয়ে আসবে? আর দ্বিতীয় কথা হলো যেটা উনি বললাম, পারসেপশনটা হয়ে গেছে। আমার এই পারসেপশনটা নিয়ে একটু কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে এরকম যে মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তার অধীনেই সেনাবাহিনী আছেন। তো কি কারণে সেনাবাহিনী, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রীও বটে মাননীয় প্রধানমন্ত্রী, তার অধীনের একটি বাহিনীর উপর আপনার আস্থা আছে, আরেকটি বাহিনীর উপর আস্থা নাই, সেটি কি কারণে পারসেপশনটা? না, মানুষের পারসেপশন কেন আসছে দ্রুত আমি বলতে পারবো না, বা যেটা আমি বলতে পারি যে পারসেপশন হলো যে একটা সেনাবাহিনী হলো একটা ডিসিপ্লিনারি ফোর্স, আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী হলো নন ডিসিপ্লিনারি ফোর্স, যেভাবে মানুষ পারসেপ্ট করে। তো মানুষ মনে করছে যে ঠিক আছে, এটার প্রধান যদি প্রধানমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রীও হোক, তাও এই সেনা এই মানুষ মনে করছে, এটা হচ্ছে যে মানে আপনাদের পারসেপশন যে মানুষ এটা মনে করছে, বাস্তবেও হয়তো মানে নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনা প্রয়োজন বটে। আমরা একটু একটা লাইন, সেনাবাহিনীর একটা ঐতিহ্য আছে। সেনাবাহিনী অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে সবকিছুই আছে, কিন্তু আজকে যখন আমরা দেখলাম যে, আমি অনেকগুলো জায়গায় টিভিতে দেখেছি, অনলাইনে দেখেছি, যখন বেগম খালেদা জিয়ার গাড়ি হামলা হয়েছে, পুলিশ গিয়ে বলছে বাবা আর মাইরো না, আর মাইরো না। সেনাবাহিনীর একটা ডান্ডা পিটা করে দিবে। আমার মনে হয় যে আমরা এটা বিরতি নিচ্ছি। আগে আমি বলি, বিরতি নেওয়ার আগে আমি বলতে চাই যে এই বিরতি যাওয়ার আগে এরা যা বলছেন, আমি মনে করি যে এখন ইলেকশন কমিশনের যদি, প্রথমত ইলেকশন কমিশন কতটুকু, আপনি বলেছেন যে অত জনবল আছে কিনা, সারা দেশে যখন যেহেতু একটি ইলেকশন কমিশন এত বড় একটা ইলেকশন করে, এই মেয়র ইলেকশনের জনবল আমার ধারণা আছে।
আর দ্বিতীয়ত আমাদের যারা কম্পিট করছেন সবাই, তারা সবাই যদি মনে করেন যে সেনাবাহিনীর কাছ থেকে সমস্ত সাপোর্ট নিয়ে এই ইলেকশনটা হওয়া উচিত, আমিও মনে করি সেনাবাহিনীর যতটুকু সম্ভব সেনাবাহিনী আমরা এটা বিরতি নিয়ে ফিরে আসি। সুষ্ঠু নির্বাচন এখন আসলে সেনাবাহিনীতে এসে আটকে থাকছে। বিরতি নিয়ে ফিরছি আমরা। বিরতির পর ফিরে এলাম কেমন মেয়র চাই অনুষ্ঠানে। আমি এই পর্বে একটু দর্শকদের মতামত, আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মতামত একটু পড়ে শোনাতে চাই। তাসকিন আল আনাস, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, তিনি বলেছেন যদি মেয়র হিসেবে নির্বাচিত হন তবে নতুনদের জন্য রাজনীতির কোনো জায়গা তৈরি করবেন কিনা, মেয়র হিসেবে নির্বাচিত হয়ে কার্যালয়ে প্রথম দিন কি কাজ হবে। নিশাত মৃধা, তিনি বলেছেন আগের মেয়রদের ব্যর্থতার কারণগুলি কি কি, আপনারা কিভাবে সফল হবেন। এইচ এ কাদরি, তিনি বলছেন আপনার প্রিয় ঢাকাকে কিভাবে গ্রিন আর স্বপ্নের সিটি হিসেবে করবেন। এস এম শাহিন মাহমুদ, উনি বলছেন নগরের ভিতরে যেসব শিল্প কারখানা আছে তা নগরবাসীর জন্য বসবাস অনুপযোগী করে তুলছে, আপনি এসবের জন্য কি পদক্ষেপ করবেন। জাকিয়া ফেরদৌসী খান মিথিলা, তিনি বলছেন সাবেক মেয়র দাবি করেছিলেন ঢাকা মহানগর পুলিশকে মেয়রের নিয়ন্ত্রণে দেওয়া হোক, এই দাবি কতটা যৌক্তিক বলে মনে করেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে নাজমুল হক বিপ্লব বলেছেন ঢাকাকে বর্জ্যমুক্ত করতে মেয়র প্রার্থীগণ কি কোনো পদক্ষেপ নেবেন, মেয়র হওয়ার পর নিলে কতটুকু পদক্ষেপ নেবেন, নারী বান্ধব ঢাকা করার জন্য এখতিয়ার অনুযায়ী কতটুকু পদক্ষেপ নেবেন। শামীম খান, নির্ময়ের জনসাধারণের আবাসন সমস্যার সমাধান করতে পারবেন কিনা। বায়েজিদ হোসেন, আপনি যদি মেয়র প্রার্থী না হতেন তাহলে কেমন মেয়র চাইতেন। ইন্টারেস্টিং লেগেছে এটি আমার কাছে। লুৎফুর রহমান, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার ওদের নিয়ন্ত্রণে ভবিষ্যতে মেয়রের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। ইঞ্জিনিয়ার সিরাজুল আলম স্বপন, উনি বলছেন মেয়র নির্বাচিত হলে উন্নত দেশের মতো মেট্রোপলিটন গভর্নমেন্ট করার কোনো উদ্যোগ নিলে কি হবে, আপনারা মেয়র হিসেবে ইলেক্টেড হলে কার্যালয়ে সবার প্রথম দিন প্রথম কোন কাজটি দিয়ে শুরু করবেন। এই হচ্ছে প্রশ্ন। আমি সাকিব ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের এই পর্বটি খুব সংক্ষিপ্ত, তারপর আমরা একটা বিরতিতে যাব। দর্শকদের প্রশ্নের প্রেক্ষিতে আপনার কোনো কিছু বলার আছে কিনা, বা দর্শকদের মতামতের প্রেক্ষিতে আপনার এই মুহূর্তে কিছু বলার আছে কিনা। যতগুলো প্রশ্ন এসছে এখন সেই প্রশ্নে আমাদের কি কি করণীয় আমরা ইস্তেহারে উল্লেখ করেছি সেটা বলতে গেলে আপনি বোধহয় আমাকে সেই সময় দিচ্ছেন। আমি সবগুলো মিলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা বলেছি যে আমাদের প্রধান অভিষ্ট হবে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠা, এর অর্থটা হচ্ছে যে নাগরিকদের নাগরিক হওয়ার শর্ত হচ্ছে যে তার কতগুলো অধিকার প্রাপ্য হয়, সেগুলো যদি বুঝিয়ে দেওয়া যায় তখন তার মর্যাদার একটা অংশ প্রতিষ্ঠা হয়। আরেকটা হচ্ছে যে ওই অধিকার যখন সে বুঝে পায় তখন তার সেই শহরের প্রতি, সেই দেশের প্রতি তার যে দায়িত্বটা, তার যে অংশগ্রহণ সেটাও নিশ্চিত হয়। ফলে অধিকার এবং দায়িত্বের এই লেনাদেনার মধ্য দিয়েই নাগরিকতার যে ধারণা, নাগরিকের যে স্বীকৃতি এবং মর্যাদা সেটা প্রতিষ্ঠিত হয়। সেটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে একজন নাগরিকের এই শহরে কি কি প্রাপ্য সেটা আমাদের প্রধান বিবেচনার জায়গায় আসবে এবং এই সমস্যাগুলো আমরা সমাধান করবো। আর জাস্ট 30 সেকেন্ড, সেটা হচ্ছে এই যে এতগুলো প্রশ্ন আসলো, আপনি সিটি কর্পোরেশনের মেয়রের এখতিয়ার দেখেন, সেইগুলো সমাধান করতে পারবে না। সে কারণে আমরা বলেছি এবং একজন প্রশ্ন করেছেন যে নগর সরকার আমাদের করতে হবে, যেটা আমাদের আমরা বলছি সংবিধানের অঙ্গীকার। কিন্তু এই নগর সরকার পক্ষে যদি আজকে জনমত তৈরি হয় তাহলে আমরা আইনসভার উপর চাপ তৈরি করতে পারবো যাতে তারা স্থানীয় সরকার আইন পরিবর্তন করে। আইনসভার উপরে কিভাবে চাপ সৃষ্টি করা সম্ভব একজন মেয়রের পক্ষে? না, এইটা জনগণের রায়। যদি সেই আইনসভা সেটা না করে তাহলে জনগণ পুরো রাজনীতিটাই বদলে দিবেন। আজকে যারা ক্ষমতার মসনদ রক্ষা করে আছেন এই জায়গা থাকবে না। আনিস ভাই, অনেকগুলি প্রশ্ন এসেছে নগর সরকার এবং আপনি কেমন মেয়র চাই এবং কোন জায়গাগুলি থেকে আপনি প্রথম দিন কি করবেন সেই রকম একটি প্রশ্ন এসেছে, আপনি যদি উত্তর। না, আমার তো প্রথম দিনের কাজ হবে বোঝা যে যারা আমাদের কর্মচারী আছেন তাদেরকে বোঝা যে তারা কে কি কাজ করেন। কারণ আমার তো আমাদের কারোই ডিসিসি কি অবস্থায়, কত আমরা জানি কত ডিসিসির কর্মচারী আছে, আমরা জানি ডিসিসি কি কি কাজ করে। আমার প্রথম দিনের কাজ এবং প্রথম অন্তত কয়েকদিনের কাজ হবে তাদেরকে বোঝা তারা কে কি কাজ করে, তাদের কি কমেন্ট, তারা কি ভাবে ডিসিসি নিয়ে, তারা ডিসিসির কোন কোন কাজগুলো এভাবে হওয়াকে সমর্থন করে না, অন্যভাবে হওয়াকে সমর্থন করে, তাদের মত কি যে ডিসিসি কিভাবে রান করা উচিত। এই সমস্ত কিছু নিয়ে একদিন কেন, আমার তো মনে হয় যে কয়েকদিন লেগে যাবে একটি সামগ্রিক ধারণা নিতে যে আগামীতে এই ডিসিসির সঙ্গে আমার অ্যাজ এ মেয়র কি লিঙ্ক হবে এবং ডিসিসির সঙ্গে সরকারের কোন ডিপার্টমেন্টকে কিভাবে সমন্বয় করা সম্ভব হবে, সেটি মনে হয় যে একটি প্র্যাকটিক্যাল কাজ হবে। আপনি প্রথম কাজ হিসেবে সেটি ভেবে রেখেছেন যে আসলে কে কি কাজ করে এবং কিভাবে কে কি কাজ করে, সমন্বয় কি করে করতে হবে, কি রকমের সমস্যা ডিসিসির কাছে সবচেয়ে বেশি আসে, কোথায় ডিসিসির উইক পয়েন্ট, কেন একদিন খাল কাটা মানে ড্রেন কাটা হয় আরেকদিন ড্রেন কাটা হয় না, তাদের কি মতামত, কি তাদের ধারণা, এই সমন্বয়ের একটা সামগ্রিক ধারণা যদি আপনি ইনস্টিটিউশনের উপর না নেন আপনি কি করে ডিসিসি রান করবেন। তাবিদ ভাই, আপনার কি অবস্থা, আপনি কি ভাবছেন দর্শকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে? জি, তো প্রথম কথা হলো যে আমি আমার ইশতেহারে পরিষ্কারভাবে বলা আছে যে আমি চাই যে একটা
সমন্বয় করে এই নগর সিটি কর্পোরেশনকে পরিচালনা করা। আর সমন্বয় খালি সরকারের সাথে আর সরকার প্রশাসন নয়, সমন্বয় হতে হবে সাধারণ জনগণ যারা আছে বিভিন্ন ওয়ার্ডে, তাদেরকে ইনক্লুসিভলি করে তাদের সমস্যাগুলো সমাধান তাদের মাধ্যমেই সমাধান সিটি কর্পোরেশন করবে, বা তারা যেন একটা মনিটরিং টিম করতে পারে, বা তারা যেন পরিচালনার সাথে একটা অংশগ্রহণ করতে পারে। আর সম্মিলিত শহরের ভিতরে বাস করতে হলে কিছু কিছু সমস্যা সবার জন্য এক হয়ে থাকে। সমস্যাগুলি আপনি কোন ওটাতে সমস্যা আসছে। সবার আগে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। তো ওই একটা সমস্যাটা আসছে যে বর্জ্য নিয়ে। প্রথম দিন যখন আমি দায়িত্ব পালন করব, যদি আমি করতে পারি, প্রথম দিন আমি বর্জ্যর মোকাবেলার দায়িত্ব প্রথমেই শুরু করবো, কারণ সেটা একটা সিটি কর্পোরেশনের মেয়রের অধীনে পুরোপুরি আছে। আর এই বর্জ্য মাত্র বাংলাদেশে ঢাকা শহরে এখন মাত্র 50% বর্জ্য এখন পরিষ্কার করা হয়, বাকিটা কিন্তু হয় না, সেটা ড্রেনে পড়ে থাকে বা খালে পড়ে যায় বা অন্য কোথাও চলে যায়। আর আরেকটা হলো যে নারী বান্ধব শহর নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে, কাজ শুরুই করতে হবে প্রথম দিন থেকে। কারণ নারী বান্ধব শহর করা খালি নিরাপত্তা তো বটে, নিরাপত্তা অনেকগুলি ধাপ আছে। একটা হলো স্বাস্থ্য নিরাপত্তা, যেখানে পাবলিক টয়লেটের ব্যাপার স্যাপার আছে, প্রাথমিক চিকিৎসার ব্যাপার স্যাপার আছে। শেষ করতে হবে। আমরা তাহলে মাহি ভাইকে 1 মিনিট শুনতে পারবো। মাহি ভাই, দর্শকদের প্রশ্নের জবাবে সবাই 1 মিনিট করেই বলেছে। মাহি ভাই, ঠিক আছে, আপনার যদি তাই মনে হয় তাহলে তাই 1 মিনিটই হবে। আমি শুধু 3টা জিনিস একসাথে বলতে চাচ্ছি, আমি জানি না 1 মিনিট একটু বেশি হতে পারে। এক নম্বর হচ্ছে কি, আমি যেমন কি আমাদের মূল স্লোগানটা কি ছিল, আমরা প্রথমে বলেছিলাম যে প্রজন্ম নেমেছে পথে, এবার পরিচ্ছন্ন হবে শহর, পরিচ্ছন্ন হবে রাজনীতি। আমার প্রথম দিনের কাজ হবে এই 25 বছর ধরে যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী ঢাকার রাজপথ পরিষ্কারের কাজ করছে, এখন পর্যন্ত যাদেরকে পার্মানেন্ট করা হয় নাই, সেই সমস্ত আসল দায়িত্ব যারা পালন করছে, তাদের সাথে আমি আমার প্রথম দিনটা ব্যয় করতে যাবো। দ্যাট উইল বি মাই ফার্স্ট জব। হোল ডে আই ওয়ান্ট টু স্পেন্ড ইট উইথ দেম। দ্যাটস নাম্বার 1। নাম্বার টু, আপনি বলেছেন যে রাজনৈতিক ভাবে কিভাবে আইন সভার উপর সাকিব ভাই যে বললেন যে কাজ করবেন। সে একজন মেয়রের মূল দায়িত্ব কিন্তু বর্জ্য অপসারণ, কিছু সেবা প্রদান এবং সড়ক সংস্কার, কিছু অ্যাডভোকেসি কাজ। আসল দায়িত্ব একজন রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার একজন মেয়রের, জনগণকে সম্পৃক্ত করে, তরুণদেরকে সম্পৃক্ত করে, আইন সভার উপর চাপ সৃষ্টি করে নগর সরকার আদায় করার দায়িত্ব হবে মেয়রের। অতএব একজন রাজনীতিতে অনভিজ্ঞ ব্যক্তিরা এই কাজটা করতে পারেন না, এটাই বাস্তবতা। 2 নম্বর একটা সহজ, এটা হাসির কথা বলি। অনেক সিরিয়াস আলোচনা হয়ে গিয়েছে, একটু যদি হাসির কথা বলতে চাই। আপনি বলেছেন নারী বান্ধব শহর কিভাবে আপনি করবেন। আমি যখন প্রথমবার সংসদ নির্বাচন করি, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, 92% মহিলাদের ভোট পেয়েছিলাম। নারী বান্ধব মেয়র হলে নারী বান্ধব ঢাকা হবে ইনশাআল্লাহ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি আমাদের অতিথিদের নিয়ে।